আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আজকের প্রবাস সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রবাস সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মেইনে তরুণকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের মুখে আইস, তল্লাশিতে বডি ক্যামেরা বাধ্যতামূলক করেছে হোমল্যান্ড সিকিউরিটি। ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে ট্রাম্প, বেছে নিতে বাধ্য হলেন কৌশলগত বিরতি ও কূটনীতির পথ। এবং 24 জুলাইয়ে রাজপথে রক্ত সংঘাত দেখে প্রতিবাদী হয়েছিলেন সুইজারল্যান্ড প্রবাসীরা। 2 বছর পর ঐতিহাসিক চত্বরে দাঁড়িয়ে জুলাইকে স্মরণ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুরুতেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটে এক তরুণকে গুলি করে হত্যার পর ইউএস ইমিগ্রেশন বা আইস কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আইস কর্মকর্তার মানসিক স্বাস্থ্য ও সহিংসতার অতীত থাকা সত্ত্বেও নিয়োগ পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। বিতর্ক এড়াতে গাড়ি তল্লাশিতে বডি ক্যামেরা বাধ্যতামূলক করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। মীর আমিরুল আলম জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মেইন স্টেটে 25 বছর বয়সী কলম্বিয়ান নাগরিক জোহান সেবাস্টিয়ানকে গাড়ির ভেতর গুলি করে হত্যা করে আইস কর্মকর্তা ডেভিড ব্রুয়েট। এই হত্যাকাণ্ডের পর জানা যায় চরম মানসিক অসুস্থতা ও পারিবারিক সহিংসতার অতীত রয়েছে ওই সেনা সদস্যের। এরপরই ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিভাগে নতুন কর্মকর্তা নিয়োগ ও ট্রেনিং প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোম্যান জানান, অভিযোগ সত্য হলে ওই কর্মকর্তার নিয়োগ পাওয়া একেবারেই অনুচিত ছিল। এই ঘটনার পর বিতর্ক এড়াতে ও স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি গাড়ি তল্লাশির সময় বাধ্যতামূলকভাবে অন্তত একটি বডি ক্যামেরা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবহিষ্কার অভিযানের মুখে চলতি বছর এ ধরনের অভিযানে মার্কিন নাগরিক সহ অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। কংগ্রেসের উভয় দলের আইন প্রণেতারাই আইস কর্মকর্তাদের অনিয়ন্ত্রিত বল প্রয়োগের বিরুদ্ধে কড়া জবাবদিহি দাবি করেছেন। আইন প্রণেতারা জানিয়েছেন, আইস কর্মকর্তাদের বিরুদ্ধে অহেতুক বল প্রয়োগের 56টি অভিযোগের মধ্যে 33টি বেশি তদন্তাধীন থাকলেও এখনও কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাম্পের কঠোর নীতির কারণে এই ধরনের অনিয়ন্ত্রিত অভিযান ও সহিংসতা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগের জন্ম দিয়েছে, যা অভিবাসন নীতির ভবিষ্যৎকে এখন চরম আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের পাম বিচ কাউন্টিতে মাংস খেকো বিরল ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া সংক্রমণে চলতি 2026 সালের প্রথম একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এবছর এখন পর্যন্ত 11 জনের শরীরে এই মারাত্মক সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মূলত উষ্ণ লোনা পানি ও কাঁচা সামুদ্রিক খাবার বা ঝিনুক থেকে এই ধরনের ব্যাকটেরিয়া ছড়ায়। বিশেষ করে শরীরে কাটা বা খোলা ক্ষত নিয়ে লোনা পানির সংস্পর্শে এলে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এটি রক্তে প্রবেশ করে তীব্র জ্বর, ত্বকে ফোসকা ও অঙ্গচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আক্রান্তদের প্রায় 20% রোগী চিকিৎসাধীন অবস্থায় দ্রুত মারা যায়। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা লিভারের রোগে আক্রান্তদের জন্য এই সংক্রমণ প্রাণঘাতী হতে পারে। ইরান যুদ্ধ ইস্যুতে কোণঠাসা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো লক্ষ্যই পূরণ হয়নি তার। যুদ্ধের পর বেড়েছে তেলের দাম, কমেছে মার্কিন অস্ত্রের মজুত। সিনেটে বারবার বিরোধীদের চাপের মুখে পড়তে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। হরমুজ প্রণালী নিয়ে সমস্যা এখনও সমাধানের পথ দেখছে না। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে।
বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছে না ইরান যুদ্ধ অবসানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং খামেনি সরকার উৎখাতের লক্ষ্যে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ যুদ্ধ, বহু প্রাণহানি ও বহু হতাহতের পরও তা এখনও অধরা। সর্বোচ্চ নেতা হত্যা হলেও সামরিক শক্তি নিয়ে ইরানের ঘুরে দাঁড়ানো, দফায় দফায় শান্তি আলোচনা, যুদ্ধ বন্ধ চুক্তির পরও যুদ্ধ শুরু এবং বিরতি সব মিলে নতুন করে যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সম্পদ সংকট ও মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপে কৌশলগত বিরতি ও কূটনীতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ক্ষেপণাস্ত্র কমে যাওয়া, বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার রাজনৈতিক আশঙ্কা মিত্র দেশগুলোকে যথাযথভাবে পাশে না পেয়ে কোণঠাসা হয়ে পড়েছেন ট্রাম্প। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে দুর্বল হয়েছে। তার দাবি, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশের প্রতিরক্ষা সক্ষমতা, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। শুধু বৈশ্বিক পরিস্থিতিতেই নয়, ইরান যুদ্ধ নিয়ে নিজ দল ও বিরোধীদের চাপের মুখেও রয়েছেন ট্রাম্প। মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা সংশোধন করে পেন্টাগন জানিয়েছে, অপারেশন এপিক ফিউরিতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন। ইরান সংকট এখন শুধু আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে একটি। ঘরে বাইরে এই যুদ্ধ ট্রাম্প কিভাবে সামলাবেন তা সময়ই বলে দেবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকসে সাইকেল চালানোর সময় গুলিতে ১২ বছর বয়সী শিশু জ্যাকব ফ্রেডসের নিহতের ঘটনায় উইলিয়াম ফেরার নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা সহ একাধিক মারাত্মক অপরাধ মামলা দায়ের করেছে নিউ ইয়র্ক পুলিশ। শনিবার একটি দোকানের সামনে বচসার এক পর্যায়ে অভিযুক্তের ছোড়া এলোপাথারি গুলিতে মারাত্মক আহত হয় নিরাপরাধ শিশুটি। ভিডিও ফুটেজে দেখা যায় জীবন বাঁচাতে দোকানে ফিরে এসে লুটিয়ে পড়ে শিশু জ্যাকব। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ও পুলিশ কমিশনার ঘটনাটিকে চরম নির্মম ও মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন। ওই গোলাগুলিতে আরও ২ জন আহত হয়েছিলেন, যারা বর্তমানে আশঙ্কামুক্ত। গ্রেফতারকৃত ফেরারের বিরুদ্ধে ১৯৯৯ সাল থেকে মাদক, অবৈধ অস্ত্র রাখা ও সহিংসতার মতো একাধিক অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে ২ জন নিহত, কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বার্ষিক খাদ্য উৎসব বাইট অব সিয়াটল এ স্থানীয় সময় প্রায় সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। সিয়াটলের দমকল বিভাগ নিশ্চিত করেছে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ বছর বয়সী এক শিশু রয়েছে। মেয়র কেটি উইলসন জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সাবেক NFL খেলোয়াড় ড্যানিয়েল ওগামা এডোঙ্গোকে যুক্তরাষ্ট্র থেকে কেনিয়ায় ফেরত পাঠানো হয়েছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস জানিয়েছে, ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। আইসের তথ্য মতে কেনিয়ার বাসিন্দা ড্যানিয়েল ওগামা এডোঙ্গোকে গত ৯ বছরে একাধিকবার গ্রেফতার করে ইন্ডিয়ানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০১৬ সালে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে প্রায় ১ দশক মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, মারধরের মতো অভিযোগ রয়েছে। ড্যানিয়েল এডোঙ্গো ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত NFL-এ খেলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেফতারের আহ্বান জানিয়ে বক্তব্য দেয়ায় নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন মার্কিন বাস্কেটবল লিগ বা NBA তারকা কাইল কুজমা। মামদানিকে প্রেসিডেন্ট হওয়ার ভান ধরা মেয়র আখ্যা দিয়ে তিনি বলেন, কাজের চেয়ে নিজের প্রচারণাতেই বেশি মনোযোগ দিচ্ছেন এই সোশ্যালিস্ট নেতা। আন্তর্জাতিক আদালতের পরোয়ানা বাস্তবায়নের নামে মামদানি মূলত এমন এক বিষয়ে হস্তক্ষেপ করেছেন যা তার এখতিয়ারভুক্ত নয় বলে মন্তব্য করেছেন কুজমা। তবে অন্য 2 NBA তারকা কাইরি আরভিং ও ভিক্টর
ওয়েম্বনিয়ামা সামাজিক যোগাযোগ মাধ্যমে মামদানির এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর আগমন ঘিরে আইসিসির পরোয়ানা কার্যকরের দাবি তুললেও পরে মামদানি নিজেই স্বীকার করেন কোনো বিদেশি নেতাকে গ্রেফতারের এখতিয়ার সিটি পুলিশের নেই। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে 12ই আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির আয়োজনে আটলান্টিক সিটি কালচারাল ফেস্টিভ্যাল প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। সাউথ জার্সির বিভিন্ন স্কুলের প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডের যেসব বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী এ এবং বি অনার রোল পেয়েছে এ অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও দ্বাদশ শ্রেণীর সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সেরা 10 শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হবে। BASJ সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশি সন্তানদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই প্রয়াস। যাওয়া যাক অন্যান্য সংবাদে। 2 বছর আগের উত্তাল জুলাই দেশে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট, রক্তক্ষয়ী সংঘাত, ঠিক তখনই প্রবাসী বাংলাদেশিদের কূটনৈতিক লড়াই ও প্রতিবাদের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সুইজারল্যান্ডের জেনেভা। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে সেই দিনটি কেবল একটি বিক্ষোভ ছিল না, ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ খুলে দেওয়ার এক কৌশলগত প্রতিরোধ। সে সময় সম্মুখ সারির যোদ্ধাদের প্রতিবাদ মুখর হয়ে ওঠার স্মৃতি। সুইজারল্যান্ড থেকে জানিয়েছেন শফিক তুহিন। 24-এর রক্ত ঝরা জুলাই, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তখন দেশের মানুষ উত্তাল বিক্ষোভে ফেটে পড়েছে। দেশের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। স্বজনদের বেঁচে থাকার খবরটুকু পেতে প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা। এমন কঠিন মুহূর্তে থেমে থাকেননি প্রবাসীরা। দেশের উৎকণ্ঠা নিয়ে প্রবাসীরা রাজপথে নেমে আসেন এবং সংগঠিত হন জেনেভায় জাতিসংঘের ব্রোকেন চেয়ার চত্বরে। 2 বছর পর সেই ঐতিহাসিক চত্বরে দাঁড়িয়েই আন্দোলনের অন্যতম রূপকার ও প্রবাসী সমন্বয়করা আবার ফিরে তাকিয়েছেন সেদিনের দিনগুলোতে। কিভাবে সুইজারল্যান্ডের কঠোর আইনি বেড়াজাল ডিঙ্গিয়ে বিশ্বমঞ্চে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, সেই স্মৃতিচারণ করেন সে সময়ের অগ্রণী সৈনিকরা। যখন ইন্টারনেট শটডাউনটা বাংলাদেশে হয়, এই ব্ল্যাক আউটের পরে প্রবাসীরা ছিল আসলে মূলত একমাত্র মাধ্যম। আমাদের উদ্দেশ্য ছিল যে বিশ্বকে জানানো আসলে মূলত বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি হইতেছিল ওইটা আমি সহ্য করতে পারতেছিলাম। প্রবাসীরা জাতিসংঘের মানবাধিকার কমিশনে সরাসরি জমা দেন মাঠ পর্যায়ের তথ্য প্রমাণ ও স্মারকলিপি। সেদিন কোনো দলীয় পরিচয় ছিল না। লাল সবুজের পতাকা তলে এসে দাঁড়ান শত শত প্রবাসী। তখন কোনো দলমত ছিল না আমাদের মাঝে, আমাদের মধ্যে একটাই ছিল, আমার দেশের মানুষকে বাঁচাতে। সুইজারল্যান্ডের সমস্ত প্রবাসী বাংলাদেশিদেরকে দিয়ে আমরা একত্রিত করার চেষ্টা করেছিলাম। ফেসিবাদ চলে গেছে ঠিকই, কিন্তু ফেসিবাদের দূষরা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে রয়েছে। তারা মনে করেন সারা বিশ্বের মতো জেনেভার রাজপথের সেই কৌশলগত পদক্ষেপই আন্তর্জাতিক মঞ্চে তৎকালীন সরকারের উপর কূটনৈতিক চাপ তৈরি করেছিল। মানবাধিকারের আন্তর্জাতিক প্রতীক এই জাতিসংঘ কার্যালয়ের সামনে 2 বছর আগে প্রবাসীদের যে গর্জন ছিল তা শুধু প্রতিবাদী স্লোগান ছিল না, তা ছিল এক স্বৈরাচার পতনের আন্তর্জাতিক ভিত্তিপ্রস্তর। আন্দোলনের অগ্রণী সেনারা মনে করেন দেশ স্বাধীন হলেও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনও থেমে নেই। তাই প্রবাসের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় এখনও সমানভাবে পাহারাদারের ভূমিকা পালন করতে চান এই সুইজারল্যান্ডের প্রবাসীরা। শফিক তুহিন, চ্যানেল আই, জেনেভা, সুইজারল্যান্ড। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস 2026। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এছাড়া অংশ নেন প্রবাসী বাংলাদেশি, গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রদূত বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পুরো দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। ভারতের দিল্লি সহ অন্যান্য জায়গায় নিট প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট, মন্তব্য, ছবি এবং ভিডিও চিহ্নিত করতে মাঠে নেমেছে দিল্লি পুলিশ। একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়ে আপত্তিকর কন্টেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। 20 জুলাই সিজেপির ঢাকা সংসদ ভবন অভিযানে 10,000-এর বেশি মানুষ অংশ নেয়।
মূলত শিক্ষার্থীদের নেতৃত্বে ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে দিল্লি হাইকোর্টেও মামলা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলার সময় কমপক্ষে 130 জন নিরাপত্তা কর্মী এবং প্রায় 65 জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং এই সহিংসতায় 15টি FIR দায়ের করা হয়েছিল। আন্দোলন প্রত্যাহারের অন্যতম শর্ত ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া। পাশাপাশি আন্দোলনকারীদের নামে দায়ের হওয়া FIR প্রত্যাহারের জন্য পুলিশকে জানানো হয়েছিল। দিল্লি পুলিশ বলছে, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি তারা, ফলে মামলাগুলোও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়নি। ইরানে টানা 2 রাত হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্যই তিনি ইরানের উপর হামলা সাময়িক বন্ধ রেখেছেন। ওদিকে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ফুরিয়ে আসছে বলে খবর নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে গোলাবারুদের বড় এবং প্রয়োজনের অতিরিক্ত মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ রাখায় মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা বন্ধ রেখেছে ইরান। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের সামরিক অভিযান বন্ধ রাখবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা করা থেকে বিরত থাকবে ইরান। গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, কিন্তু এরপর প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রতিদিন ইরানে হামলা চালিয়েছে। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে। এতে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর গ্রেফতারি পরোয়ানা এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জেহরান মামদানির আপত্তি সত্ত্বেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে মামদানির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি। নেতানিয়াহু বলেন, জাতিসংঘের মঞ্চে গিয়ে সত্য তুলে ধরা হবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের পক্ষে কথা বলা হবে। নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি নিউ ইয়র্কের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করেছেন। ইসরায়েলপন্থী মহলও মামদানির ফিলিস্তিনিপন্থী অবস্থানকে ইহুদি বিদ্বেষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। 2024 সালের নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ICC। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আঞ্চলিক সরকারগুলো কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ালেও নতুন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে দেশটির সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের উপর হামলা তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ACLED। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর গৃহযুদ্ধে প্রায় 1 লাখ মানুষ নিহত হয় এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ACLED জানিয়েছে, 2026 সালের শুরুতে তারা 1 ডজনেরও বেশি গণহত্যা নথিভুক্ত করেছে। এতে দেখা যায় 450 জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, যাদের প্রায় 40%ই মিয়ানমারের আনিয়ার অঞ্চলের। বেশিরভাগ বিরোধী দলকে নিষিদ্ধ করে অনুষ্ঠিত এক নির্বাচনের পর প্রেসিডেন্ট হন মিন অং হ্লাইং এর পরপরই তার দীর্ঘদিনের অনুগত এবং গুপ্তচর প্রধান ইয়েন উইন উইকে সামরিক বাহিনীর নতুন সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করেন মিন অং। সিলেট 2 আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদি লুনার যুক্তরাজ্য সফর উপলক্ষে ওল্ডহ্যামে বিশ্বনাথ ওসমানীনগর প্রবাসীরা মতবিনিময় সভা করেছে। ওল্ডহ্যাম বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ওল্ডহ্যাম যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রুমেলের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা, সমাজসেবক, কাউন্সিলর এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। প্রবাসীদের অবদানের প্রশংসা করে সংসদ সদস্য বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের শিক্ষা উন্নয়নে প্রবাসীদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে গানসু প্রদেশে ওয়েই ইউয়ান কাউন্টিতে আকস্মিক বন্যায় কমপক্ষে 10 জন নিহত এবং 23 জন আহত হয়েছেন। রোববার দুপুর 2টার দিকে ভারী বৃষ্টিতে নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় এটি উপত্যকায় বন্যা দেখা দেয়। এতে ক্যাম্পে থাকা মানুষ আটকা পড়েন এবং নদী তীরে পার্ক করা বেশ কয়েকটি যানবাহন ভেসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ি ঢল এবং পাথর নেমে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণীকে বিয়ের পর
অপহরণের মামলা মাথায় নিয়ে ঘুরছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার ইউনুস জাহেদ। সালমা আক্তার নামে 21 বছরের তরুণী বাবা মায়ের অমতে বিয়ে করেই পড়েছেন বিপাকে। স্বামীর সঙ্গে কুয়ালালামপুর ঘুরতে এসে জানালেন নিজেদের অসহায়ত্বের কথা। মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম হিরণের তথ্যচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে ঘুরতে এসে বছর 3 আগে নোয়াখালীতে আমেরিকা প্রবাসী সালমা আক্তারের দেখা হয় ইউনুস জাহেদ নামে এক তরুণের সঙ্গে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ, পরে পরিচয় থেকে প্রেম এবং বিয়ের সিদ্ধান্ত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মেয়ের পরিবার। এরপর 4 জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে এলে সালমা ও জাহেদ সমস্ত রীতি মেনে বিয়ে করেন। এর সময় আমার হাজবেন্ড ওর ফ্যামিলি থেকে প্রস্তাব দিতেছিল, দেখতেছি যে আমার ফ্যামিলি ওরা রাজি হচ্ছে না। তো আমরা কি করছি, আমরা 4th of জুলাইতে আমরা বিয়ে করছি। বিয়ের পর সালমা জাহেদ বেড়াতে যান মালয়েশিয়ায়। তবে এর মধ্যেই ঘটে বিপত্তি। তারা জানতে পারেন সালমার বাবা বাদী হয়ে অপহরণের মামলা দায়ের করেছেন ছেলের পরিবারের বিরুদ্ধে। ছেলেকে খুঁজে না পেয়ে 70 বছরের বৃদ্ধ বাবাকে আটক করেছে পুলিশ। তো এটা মিথ্যা একটা এলিগেশন দিয়ে আমার আব্বাকে হাজতে নিয়ে গেছে, এখন পর্যন্ত কষ্ট দিতেছে আমার আব্বাকে। আবার আমার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে রাখছে, আমি দেশে নামলে আমাকে অ্যারেস্ট করবে। আমি দেশে গেলে আমি তো আনসেফ, আমাকে অ্যাটাক করতে পারে বা আমার হাজবেন্ডরা অ্যাটাক করতে পারে। নিজের ও স্বামীর নিরাপত্তার সংখ্যায় কুয়ালালামপুরের যুক্তরাষ্ট্রের দূতাবাসে লিখিত অভিযোগ জানিয়েছেন সালমা আক্তার। একই সঙ্গে দম্পতির উপর আসা হুমকিতে দেশে ফিরতেও ভয় পাচ্ছেন। আমাকে আমার সম্বন্ধী 16 জন যিনি আছে উনি আমাকে বলে, তোমার আব্বুকে যদি হাজত থেকে জেল থেকে ছাড়াতে চাও তাহলে তুমি দেশে চলে আসো, আমার বোনকে আমাদেরকে দিয়ে দাও, ডিভোর্স দিয়ে চলে আসো, আমরা তোমাকে ডিস্টার্ব করব না। বিনা অপরাধে বৃদ্ধ বাবার কারাভোগও মেনে নিতে পারছেন না জায়েদ সালমা দম্পতি। জাকিয়া আক্তার, চ্যানেল আই। কানাডার মুদি বাজারে বড় কর্পোরেট চেইনের আধিপত্য কমিয়ে স্থানীয় কৃষক এবং খাদ্য উৎপাদকদের শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় খাদ্য নিরাপত্তা কৌশলের আওতায় আগামী 10 বছরে $1 বিলিয়ন বিনিয়োগ করে দেশজুড়ে সর্বোচ্চ 40টি স্থানীয় ফুড হাব গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে কানাডায় মুদি বাজারের প্রায় 75% বিক্রি মাত্র 5টি বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ফলে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন এবং বাজারে প্রতিযোগিতাও সীমিত হয়ে পড়ে। সরকার বলছে, স্থানীয় খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং কৃষকদের জন্য আরও টেকসই বাজার গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ পর্যায়ে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামে। যুক্তরাষ্ট্রের মেইনে তরুণকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তের মুখে আইস। তল্লাশিতে বডি ক্যামেরা বাধ্যতামূলক করেছে হোমল্যান্ড সিকিউরিটি। ইরান যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে ট্রাম্প। বেছে নিতে বাধ্য হলেন কৌশলগত বিরতি ও কূটনীতির পথ। এবং 24 জুলাইয়ে রাজপথের রক্ত সংঘাত দেখে প্রতিবাদী হয়েছিলেন সুইজারল্যান্ড প্রবাসীরা। 2 বছর পর ঐতিহাসিক চত্বরে দাঁড়িয়ে জুলাইকে স্মরণ। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। আর এরই সাথে শেষ করছি আজকের প্রবাস সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।